এটা হচ্ছে রানাঘাট জেল। তো ওই পাশ দিয়েই যেতে হয় কোর্টে। তো আগে কখনো তো এসব চিনতাম না। এবার কি মাতৃত্বের দোহাই দেখো, এতগুলো তো নেওয়ার দরকার নেই। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো সকালবেলায় একটু রেডি হয়ে গেছি, মানে যেতে হবে একটা জায়গায়, সেটা হচ্ছে গিয়ে রানাঘাট কোর্ট। তো আবার কোর্ট থেকে সামান এসছে, তো এই যে সামান নিয়ে যাচ্ছি। তো পরে ডিটেলসে বলছি। এখন আর কি এদিকে দেরি হয়ে যাচ্ছে, 10টার মধ্যে ঢুকতে হবে, 9টা তো বেজেই গেল। ট্রেন তো 10টায় আছে, পাবো না, বাসেই যেতে হবে না। তো যাই হোক, কিষানু সকালবেলায় সকাল সকালে উঠে পড়ে, আমার আগে উঠে পড়বে, মায়ের পরেই আর কি ওর বাড়ি। স্পাইডারম্যান হয়ে উঠে পড়ে। যাই হোক, রানাঘাট কোর্টে যাচ্ছি, তো বাকি ডিটেলস তোমাদেরকে পরে বলছি। আর সকালবেলায় রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো গাড়ি বের করছি, বাইক নিয়ে যাবো, আর ওখান থেকে ট্রেন বা বাসে করে যাবো রানাঘাট। চলো, বাকি সব পরে কথা হচ্ছে। তো এই চলছে আর কি, থানা, পুলিশ, কোর্ট, এইসবই এখন জীবন হয়ে গেছে। তো চলো, করতে যখন হবে যেতে তো হবে। এখন যেহেতু এর মধ্যে ঢুকে পড়েছি, এর দিকে আর ভয় পেলে হবে না, আর পালিয়ে গেলেও হবে না। বেরিয়ে পড়ি, চল, আর দেরি না করে সকাল সকাল কাজ মিটিয়ে আসি। আর কোর্টে গেলে সকাল সকাল হওয়ার তো কোনো চান্স নেই, কখন আসবো তার ঠিক নেই। বাজারও করতে পারলাম না, ভিডিওটা এডিটিং করবো সেটাও কমপ্লিট হলো না, আধা করে এবার এইভাবেই বেরোতে হচ্ছে। চলে এসছি দৌড়াতে দৌড়াতে স্টেশন। তো ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, আর এর মধ্যেই এলাম, আর কিছু রানাঘাটে চলে এসেছি, এখন যেতে হবে। আসলে আজ ট্রেনে একটু গন্ডগোল রয়েছে, তো যার জন্য সব ট্রেনই লেট। তো আসলাম, ওই যে আমি যে ট্রেনটায় এসেছি এখনও দাঁড়িয়ে রয়েছে, 10 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রেনের গন্ডগোল বলে। তো যাই হোক, সকালবেলা কিছু খেয়ে বাড়ি বেরোয়নি, তো ভাবছি এখান থেকে কিছু একটা টিফিন করে নেওয়া যায় কিনা, পুরি সবজি, এখানে এটাই নিই। স্টেশনের বাইরে এখান থেকে হয়তো টোটো বা রিক্সা কিছু একটা পাওয়া যাবে কোর্ট যাওয়ার জন্য। বাসে আসলে একদম সামনেই পড়ে, কিন্তু এখান থেকে তো কিছু একটা ধরতে হবে। স্টেশন থেকে বেরিয়ে টোটোতে যে স্টেশনে বসলাম, কোর্ট যাবে, এটা তো শেয়ারিংয়ে যাচ্ছি। তো কেউ আসেনি, কজন হলে আবার ছাড়ে। এদিকে 11টার মধ্যে ঢুকতে বলেছে, এখানে 11:30 তো বেজেই গেল। তো টোটো করে চললাম এবার কোর্টের উদ্দেশ্যে। ওই 2 কিলোমিটার মতন রাস্তা, তো সেখানে টোটো করে চলে এলাম। আর এই হচ্ছে কোর্ট চত্বর। কাগজপত্র জমা দেওয়ার পরে কিছুক্ষণ টাইম পেয়েছি, সেটা বসে চা খেলাম, আর এখন কাজটাও হয়ে গেছে। তো আমার যে কাজ কমপ্লিট, এখন চলো বাড়ির দিকে যাই। তো এই যে কোর্টে থেকে বেরিয়ে চলে এলাম, আর এই যে কোর্টের থেকে বেরিয়ে এটা হচ্ছে রানাঘাট জেল। তো ওই পাশ দিয়েই যেতে হয় কোর্টে। তো আগে কখনো তো এসব চিনতাম না, তো এখন চিনে গেছি মোটামুটি ভালোই। এই হচ্ছে রানাঘাট জেল গেট। তো যাওয়ার সময় এখন ভাবছি বাসে করে যাবো, আর বাসে করে গেলে এই কাছেই, আর নাহলে সেই টোটো করে এখন স্টেশনে যেতে অনেকটাই। তো ভাবছি বাসে করেই যাই আর কি। মানে সব খেয়ে নিচ্ছে দোকানের থেকে, কি অবস্থার দোকান, প্রত্যেকটা দোকানের উপরে ওই যে
হনুমানগুলো অ্যাটাক করার জন্য বসে আছে। আর সামনেই হচ্ছে গিয়ে রোড, ওই যে রোড, ওখান দিয়েই বাসগুলো যায় সব, এখান থেকেই বাস ধরে নেওয়া যাবে। তো দাঁড়িয়ে আছি, দেখি কখন বাস আসে। তো এই দিক দিয়েই যাবে। তো তো লরি এসেই যাচ্ছে, বাস তো দেখতে পাচ্ছি না। দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে এসে, আর এখন টাইম হয়ে গেল 12:55, একটা বাজতে গেল। তো ভেবেছিলাম সকাল সকাল হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি এসেছিলাম, তো যাই হোক লেগে গেল। এখন দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম বাসের জন্য, বাস তো এলোই না। একটা শেয়ারিংয়ে একটা প্রাইভেট গাড়ি পেয়ে গেলাম, তো উঠে পড়লাম এটাতেই, আর সুন্দর করে পৌঁছে যাব। এসে গেছি ভাতকুলায়, আর গ্যারেজে এত গাড়ি, এর মধ্যে খুঁজেই পাচ্ছিলাম না নিজের গাড়ি। তো অনেকটা জায়গা নিয়ে তো প্রচুর গাড়ি থাকে, তো গাড়িটা তাড়াহুড়োর জন্য একটা জায়গায় রেখে চলে গেছিলাম, তো ওরা পরে সরিয়ে রেখেছে, তো গাড়ি খুঁজতেই আমার 10 মিনিট টাইম লেগে গেল। যাই হোক, ভাবছি ভাতকুলায় যখন এসেছি এমনি চুলদাড়িটা কাটার দরকার ছিল, বড় হয়ে গেছে চুল, তো হচ্ছে একবারে চুলদাড়ি কেটে তারপরেই যাবো বাড়ি। আর স্নান তো করে আসিনি সকালবেলায়, তাড়াহুড়ো করে বেরিয়েছি, তো বাড়ি গিয়ে স্নানটাও করে নেওয়া যাবে, ভালো হবে। তো যাই হোক চলো বেরোই এবার। আর বেলা তো অনেক হয়ে গেল, এখন 2:05 বাকি। আর সেলুনে এসে দেখছি বেশ ভিড় আছে, আমার আগেও প্রায় 4-5 জন লোক। তো চুল কাটার দোকানে বুঝতেই পারছো একজন চুল কাটতে কত সময় লাগে, তো 4-5 জন মানে প্রায় ঘন্টা দেড়েকের ব্যাপার। তো বসে থাকলাম, বসে থেকে আমার নিজের কাজ, নিজের চুলদাড়ি কাটালাম, তারপরে বাড়ির দিকে ফিরছি এখন। তো চুলদাড়ি কেটে বাড়ি চলে এসেছি, আর আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, 3:30টার সময় বাড়ি এলাম। তো এসে স্নান করে রেডি হয়ে গেছি, আর মা এখানে ভাত বাড়ছে। আজকে যে কী রান্না করেছে জানি না, আমি তো সকালবেলা উঠে চলে গেছি, বাজারও করে দিয়ে যেতে পারি, তো জানি না কী রান্না করেছে, এখন দেখা যাক। কী রান্না করলো আজকে? ফুলকপি দিয়ে, আলু দিয়ে, ডিমের ঝোল, আচ্ছা, আর পাঁচমিশালি সবজি, ওই যে গাজর, তারপরে গাজর, বেগুন, বেগুন, আলু, শিম। যাই হোক, তো শীতের দিন অসুবিধা নেই, সবজির অভাব নেই, আর রান্নারও কোনো সমস্যা নেই, ধনেপাতা দিয়ে রান্না করলেই ব্যাস খাওয়া যায়। খিদেও পেয়ে গেছে, 4টে বেজে গেল। আর এই হচ্ছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো এটাও তো দেখতে বেশ ভালোই আছে, সবজি আমি খেতে খুব ভালোবাসি। সকালবেলা কিছু খেয়েও যেতে পারিনি, রানাঘাট স্টেশনে গিয়ে একটু খেলাম। তো যাই হোক, এখন খিদে সত্যি পেয়ে গেছে খুব। সারাদিন পর খাওয়া, পেটের মধ্যে চ চ করে ডাকছে। ছুচো আসুন না, হ্যাঁ দাঁড়াও, জল দিয়ে আসি, হাত ধোয়া। আগে খাবার না কিন্তু মাথা হাত ধোয়া না। এই নাও। ভালো করে হাত ধোয়া, ভালো করে চাপতে চাপতে ধোয়া। চুপ তো থাকতে না। কি করবা? বুদুল কই? বুদুল কই? পুদুল কোথায় পেলে? পুদুল ঠিক আছে থাক। চা করো দেখি, লিকার চা খাই। চা খেতে ইচ্ছা করলো আজকে একটু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝলাম। এটা খোলা আর এটা বন্ধ, ঠিক আছে। এটা খোলা আর এটা বন্ধ, আচ্ছা ঠিক আছে। এখন কি আছে, বন্ধ না খোলা? এখন বন্ধ আছে না খোলা? আচ্ছা ঠিক আছে।
মুজো করো, মুজো করো, কিচ্ছু দেয় নেই। মুজো করো। কিচ্ছু দেয় পা নেই। দাও, পা দাও, পা দাও। দিয়েছে দেয় না? না? একবার তোরে রেখে খাই আমরা। তোমাকে দেয়নি? তোমাকে দেয়নি? একা একা খেয়ে নিল? আমার কাছে একটা জিনিস আছে। যাবে। একটা জিনিস খেলো? তো তোমাকে দিতে পারতো তো একটা জিনিস। তুমি খাও না, একটা জিনিস খাও তুমি। তুমি আমার ঘড়ি খোল। ঘড়ি খোলছে না, দিয়ে দে, বুঝিয়ে কি করো? দুটো করে নিয়ে আসলাম। গরম গরম চা অনেকদিন। তোরটা চিনি দিয়ে আমারটা চিনি ছাড়া। চিনি চা? বাহ বাহ, মা তো হেভি মেনটেন করছে। হ্যাঁ? কার মধ্যে? তাই তুমি আস্তে আস্তে দেখলাম তখন চাবিটা পেয়ে গেছ। আমি তো ওপরে রেখে দাও, দিই। একটু বুঝিয়ে দাও। বাবা রেখে দাও। ওর বাবা, তুমি আমাকে একবার দেবা, তুমি একবার খাবা। না, তোমাকে একবারও দিলাম না। উড়ে যাবে সব। থ্যাংক ইউ। বলতাম কদিন সোশ্যাল মিডিয়ায় তো খুব চলছে, ট্রেন্ডিং এ চলছে, আমাদের কৃষাণুকে নাকি কেউ একজন নিয়ে যাবে তার নিজের মাতৃত্বের দোহাই দিয়ে, নিয়ে গিয়ে নাকি কোথায় দেবে? হোস্টেল। হোস্টেল। তো এবার কি মাতৃত্বের দোহাই? দেখো কোথায় থাকবো? এই তো সীমা পিসির বাড়িতে থাকবে, তাও হোস্টেলে থাকবে না। তাহলে ভাবো তো, যে বলছে, যে আর কি বলছে কিনা জানি না, খবরগুলো তো সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে। কালকে সীমাদির মুখেও শুনলাম। তো শোনার পরে ভাবলাম যে এতই যখন ভালোই বাসবে, নিয়ে যাবে, তাহলে ভালোবাসাটা কেন কাছের থেকে দিতে পারবে না? হোস্টেলে কেন? এত বড় বাড়ি রয়েছে, ওর দেখভাল করার জন্য এতগুলো মানুষ রয়েছে। হোস্টেলে খুব ভালো মানুষ হয়, কি কারণে দেবে? হোস্টেলে দেয় কারা? হোস্টেলে যাদের রাখার লোক নেই। রাখার লোক নেই, বা বাবা মা হ্যাঁ, বাবা মা টাইম দিতে পারছে না। দিতে পারছে না, বা বাড়িতে কোনো লোকজন নেই। আমাদের পাড়ার লোকও যা করে ওর জন্য। আর ওর ওর দেখার লোকের কোনো অভাব আছে? আর তিনটে লোক সারাক্ষণ ওর পেছনে পড়ে থাকে। তাছাড়াও পাড়া প্রতিবেশীরা এত ভালোবাসে ওকে, বাচ্চাকে কাস্টাডিতে নিয়ে তাকে হোস্টেলে পাঠাতে হবে। শোনো, আমি একটা কথা বলছি, ছেলের প্রতি যদি এতই ভালোবাসা থাকে, তাহলে ছেলেটা ভালোভাবে মানুষ কোথায় হচ্ছে সেটা দেখবে। ওই নিজেদের ইগো খাটিয়ে ছেলেটার লাইফটা বরবাদ করার জন্য উঠে পড়ে লাগবে না কখনো। ভালোবাসা ওটাকে বলে না, ইগোটা তার উপরে তুলবে। তার যদি রাগই থাকে তাহলে নিশ্চয়ই আমার উপরে থাকবে, তাহলে আমার উপরে প্রতিশোধ নেই। আমাকে কিছু করতে পারছে না বলে এখন ছেলের উপরে টার্গেট, ওর লাইফটা নিয়ে খেলা কেন? ছেলেটা ভালো রয়েছে, হাসছে, খেলছে, ঘুরছে, মজা করছে, সেটা কি ভালো লাগছে না? তবে জানি না এটা অ্যাকচুয়ালি সত্যি কিনা, তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার তো মনে হয় না আজকে ভিউয়ার্সরাও তাকে ছেড়ে দেবে। একটা বাচ্চার, আমার বাচ্চা বা অন্য কারোর বাচ্চা বলে না, বাচ্চার উপরে যদি টর্চার হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ, দেশের প্রতিটা মানুষ ক্ষেপে উঠবে। ওর উপরে কিসের রাগ? আমার উপরে রাগ থাকলে তাহলে সেটা কি ওর উপরে, ওর লাইফটা শেষ করে রাগটা তুলবে? সন্তানের জায়গায় থাকবে,
যার উপরে তার উপরে মেটাও, মেটানোর বাকিটা রেখেছে কোথায়? চলছে, তার সব ঠিক আছে, তার লাইফে নেই কি আনন্দ, ফুর্তি, মজা, স্বামী, মা, বাবা, ভাই, বৌদি সবই আছে, কমি কিসে আছে তার? তারপরেও ছেলেটাকে নিয়ে কেন করছে? ছেলেটার লাইফটা শেষ না করলেই নয় নাকি? তো যাই হোক, এই তো ছিল কয়েকটা কথা, না বলেই নয়। সীমাদির ভিডিওটা কালকে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আমি যদি দোষ করে থাকি তো আমার উপরে সে রাগটা তুলবে কেন? বাচ্চার লাইফ নিয়ে কেন খেলা? সুস্থ আছে, ঠিক আছে, থাকুক ওর মতো, কেন ওর উপরে এত খারাপ? কোর্ট কাছারি তো আমরাও চিনে গেছি, অসুবিধা নেই, চলুক। তো দেখা যাক কি হয়, 100% দিয়ে চেষ্টা করব, তো দেখি যতদূর যাওয়া যায়। ব্যাগ গুলো বাইরে থাকলে ল্যাপটপের ব্যাগটা এখানেই ছিল, যখন কোথাও নিয়ে যেতে হয় তখন মনে পড়ে। এই ব্যাগটা দিয়েছিল আমি যখন এই এইচপির ল্যাপটপটা নিলাম, তখন ওই ল্যাপটপের সাথে দিয়েছিল। ব্যাগটা ভীষণ ভালো ব্যাগ, ল্যাপটপের ব্যাগ হিসেবে এত সুন্দর, ভেতরে সেট থাকে। আমি কালকে যাচ্ছি বেড়াতে, সেখানে যাওয়ার জন্য আমার কিছু গোছগাছ আছে, সেগুলো করব। সেই ব্যাগ যেটা আমি নিয়ে এসেছি, নিয়ে যাবো বলে আমার জামা কাপড় গোছাতে হবে, এই আর কি। আজকেই গুছিয়ে নি, কালকে যেহেতু যাবো, কালকে হয়তো সময় পাবো না। সারাদিন আমার ভিডিও এডিটিং করতেই সময় লেগে যায়, হাফ বেলা চলে যায়, তারপরে হচ্ছে গিয়ে শুরু হয় অন্যান্য ঘরের কাজ। তো সেই জন্য রেডি করে নি এখন। তো আমাদের মনে হয় 2 দিনের ট্যুর হবে, তো সেখানে কি কি নেবো সেটাই হচ্ছে ব্যাপার। আমার হাত মোজা আছে, হাত মোজাটা কোথায় কি? এই জামাগুলো সব ইস্ত্রি করতে হবে। একটা টি শার্ট নিয়ে নি। আর আমাদের ওখানে জঙ্গলে টেন্ট করে রাত কাটাবো ওখানে, তো এরকম আমাদের প্ল্যানিং। তো আমি কখনো যাইনি, যে বন্ধু বান্ধবরা আছে যারা সাথে করে যাচ্ছে, মানে আমার সাথে যাচ্ছে না, মানে তাদের সাথে আমি যাচ্ছি, তারা সব আগেও এরকম ট্যুর করেছে, তো তাদের সাথেই যাচ্ছি। কয়েকটা জিন্স নিয়ে নিই, আর কয়েকটা জামা, টি শার্ট। তো ব্যাগ তো গুছিয়ে নিয়েছি, এইটুকুনি হয়েছে ব্যাগ। এরকম করে চলো এবার। ব্যাগটা ভালোই হয়েছে, একজনের জন্য বেশ সুন্দর। তো যাই হোক, গোছাগুছি সব কমপ্লিট। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। আগামী দিন আবার তাহলে
সুন্দর একটা ভিডিও আসছে তোমাদের জন্য, অপেক্ষায় থেকো। চলো ভাই।